আজ থেকে বেশ কিছু বছর আগে কলকাতা মেডিকেল কলেজে নিশুতি রাতে একবার ঘটেছিল একটা ভয়ঙ্কর ঘটনা। আর সেই ঘটনার সাক্ষী কিন্তু বেশ 2-3 জন ছিলেন। এই ঘটনাটা এতটাই অস্বাভাবিক ও এতটাই ভয়ঙ্কর ছিল যে যারা এই ঘটনাটা নিজের চোখের সামনে দেখেছিলেন, ইভেন তারাও কিন্তু নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে এরকম ঘটনা কি করে ঘটতে পারে। তো আমি সবাইকে বলবো, কেউ কোথাও যাবেন না, আপনারা প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনুন। আশা রাখছি আপনাদের এই ঘটনাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং লাগবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলোও কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশানে যেতে হবে, দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন আছে। তো সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে কিন্তু অনায়াসেই পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করবো, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, জানতে পারেন, তারা সেগুলোর জেনে বা শুনে অনেক কিছুভাবে নিজেদেরকে ডেভেলপ করতে পারবে। তার ফলে তারা অনেকভাবে সতর্ক ও সজাগ থাকতে পারবেন বিপদ থেকে। তো এইগুলো একটু মাথায় রেখে অবশ্যই ঘটনাগুলো কিন্তু একটু সকলের সাথে শেয়ার করে দেবেন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এটুকুই বলার ছিল। এবার আমি চলে যাচ্ছি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা সৃজিতাদি লিখে পাঠিয়েছেন ইমেল করে। সৃজিতাদি ঘটনাটা লিখেছেন এবং রিকোয়েস্ট করেছেন যেন আমি নিজের মতো করে গুছিয়ে আপনাদের সকলের সামনে ঘটনাটা বলি। তো এখানে সৃজিতাদি নিজের পরিচয় দিয়েছেন, তিনি একজন স্কুল টিচার, বর্তমানে তিনি একটি সরকারি স্কুলের শিক্ষিকা। এবং উনি আজকে যে ঘটনাটা শেয়ার করেছেন সেই ঘটনাটা কিন্তু ওনার জ্যাঠার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা। তো প্রথমে উনি ওনার জ্যাঠার সম্পর্কে কিছু কথা বলেছেন, যেটা অবশ্যই আমি আপনাদেরকে বলে নেব, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো সৃজিতাদি যেভাবে ঠিক লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে বলছি। ওনার জ্যাঠা খুব মজার একজন মানুষ ছিলেন, খুব হাসি খুশি থাকতেন এবং সারা জীবনে উনি প্রচুর ভালো কাজ করেছেন। ইভেন সৃজিতাদির দাদু ঠাকুমার বাড়িতে আর কি খুবই আর কি অভাব ছিল, ঠিক আছে। এবং এই জ্যাঠার যিনি বাবা ছিলেন তিনি খুব সামান্য কিছু রোজগার করতেন। তো সেই দিক থেকে সামান্য রোজগার, এদিকে 5 ভাই বোন, 1 বোন, বাকি 4 ভাই। তো ওনার জ্যাঠা যেহেতু সবার বড় ছিলেন, উনি পড়াশোনায় ভালোই ছিলেন, কিন্তু আর্থিক অনটনের জন্য উনি পড়াশোনাটা কমপ্লিট করতে পারেননি। তো খুব ছোট থেকেই উনি কাজে যোগ দেন এবং কাজ করার সঙ্গে সঙ্গেই উনি সংসারের একটা বিশাল দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিতে বাধ্য হন। উনি বাকি নিজে হয়তো ঠিকমতো পড়াশোনাটা করতে পারেননি ঠিকই, কিন্তু ওনার বাকি ভাই বোনেদের, বাকি 4 ভাই বোনকে কিন্তু উনি যথাযথভাবে শিক্ষিত করেন এবং প্রত্যেককে কিন্তু তার জীবনের যে স্বপ্ন পূরণ তাতে সাহায্য করেন। ইভেন সৃজিতাদি যেটা লিখেছেন যে ওনার বাবাকেও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সাহায্যটাই জ্যাঠাই করেছিল। যাই হোক, তো সেই জ্যাঠাই নিজের বোনের বিয়ে দেয়, সব কিছু করে এবং সব ভাইরাও ওই জ্যাঠাকে খুব ভালোবাসত। এবার এই সমস্ত পারিবারিক চাপ, আর্থিক একটা যে অনটন ছিল, তো জ্যাঠা মনে করতেন যে ওনাকেই পুরো সংসারটাকে দেখে রাখতে হবে, যেটা উনি জীবনের শেষ দিন অবধি কিন্তু করেও ছিলেন। তো এইসবের চক্করে ওনার কিন্তু আর বিয়ে করা হয়নি। এবং এই যে উনি বিয়ে করলেন না, এটা নিয়ে কিন্তু ওনার মনে কোনো রকম কোনো দুঃখ কষ্ট ছিল না। উনি খুব হাসি খুশি আর ভীষণ মজা করতে ভালোবাসতেন। এবার উনি বিভিন্ন জায়গায় ছোট থেকে কাজকর্ম করেছেন এবং বিভিন্ন জায়গায় কাজকর্ম করার পরে কলকাতা মেডিকেল কলেজে উনি কাজে যোগ দেন, ঠিক আছে। এবার যেহেতু ওনার বাড়িতে এসে কোনো সংসার নেই, বউ ছেলে মেয়ে কিছুই নেই, তো ওনার বাড়ি ফেরার কথা তারা থাকতো না, উনি প্রচুর কাজ করতেন। আর উনি যখন কলকাতা মেডিকেল কলেজে কর্মী হিসেবে কাজ করেন, তো সেই সময় ওনার ডিউটি কিন্তু এমার্জেন্সি যে
থাকে আর কি যে কোনো হসপিটালে, তো সেই এমার্জেন্সি ওয়ার্ডেই ওনার বেশিরভাগ কাজ পড়তো, কারণ ওখানে কোনো পেশেন্টকে হয়তো খুব মুমূর্ষ অবস্থায় নিয়ে আসা হলো, তো সেইখানে ডাক্তার নার্স ছাড়াও তো অন্যান্য কর্মীরা থাকে যারা সেই পেশেন্টকে নিয়ে আসা বা সেই পেশেন্টের এমার্জেন্সি যা ওষুধপত্র দরকার সেগুলো ডাক্তারবাবু দেওয়ার পরে তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে তাকে একটা বেড দেওয়া, এই সমস্ত কাজ করা। ইভেন উনি এত বেশি কাজ করতে ভালোবাসতেন যে উনি ওনার মানে কাজের সময় শুরু হওয়ার আধা ঘন্টা আগেই চলে আসতেন, আর বাড়ি ফেরার সময় ওনার যে সময় হয়তো ডিউটি আওয়ার শেষ তারপরেও হয়তো উনি 1-1.5 ঘন্টা এক্সট্রা কাজ করতেন। এরকমই মানুষ ছিলেন। আর উনি কখনো কারোকে কোনো কাজে না করতেন না, হয়তো সেই কাজটা ওনার করার নয় তবুও উনি করে দিতেন। এবার মানে হয়তো মানে মেডিকেল কলেজে সেই সময়, আমি এই ঘটনাটা কিন্তু বেশ অনেক বছর আগেকার ঘটনা, তো তখন তো আর এখনকার মতো ছিল না, তো সেই সময় এত অত্যাধুনিক ইনফ্রাস্ট্রাকচারও ছিল না, তো সেই সময়ও কিন্তু এই মানে সৃজিতাদির জ্যাঠা তিনি কিন্তু মানে প্রচুর কাজকর্ম করতেন। ইভেন উনি ওনার নিজের যা কাজ তার বাইরেও প্রচুর কাজ করতেন। এবার সেই জন্য হসপিটালের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে ওখানে যারা অন্যান্য যারা কর্মী ছিল প্রত্যেকে ওনার জ্যাঠাকে ভীষণ ভালোবাসত, এবং সবাই জানতো যে এই লোকটাকে কোনো একটা কাজের কথা বলে লোকটা না করেন, সবাই ভীষণ ভালোবাসত। আর যেহেতু খুব হাসি মজা উনি করতেন সবার সাথে, তো সবাই ওনার সাথে খুব গল্প করতো। ইভেন ডাক্তারবাবুরা ওনার সাথে ফ্রি টাইম হলে গল্প করতেন, এত ভালো মানুষ ছিলেন। আর ওনার খুব জানার ইচ্ছে ছিল, মানে উনি হয়তো নিজে খুব বেশি দূর অবধি পড়াশুনো করতে পারেননি, কিন্তু কিছু একটা ওষুধ সম্পর্কে, কিছু একটা অসুখ সম্পর্কে, রোগ সম্পর্কে হয়তো ডাক্তারবাবু কিছু একটা বললেন, ওনার হয়তো সেটা জানার কোনো প্রয়োজনও নেই, তবুও উনি শুনতেন, ওনার মনে কোনো প্রশ্ন থাকলে উনি করতেন। এই জন্য ডাক্তারবাবুরা ওনাকে খুব ভালোবাসতেন। তো যেদিনের এই ঘটনাটা, সেই দিনের বা সেই সময়ের কিছু আগে, এই ঘটনাটা বহু বছর আগের, তো সেই মুহূর্তে মানে কলকাতায় কোনো একটা পলিটিক্যাল ইস্যু নিয়ে খুব আর কি আন্দোলন হচ্ছে, ঝামেলা হচ্ছে এরকম, ঠিক আছে? তো 2-3 দিন ধরেই এই ঝামেলা অশান্তিটা হচ্ছে কলকাতায়। এবার অবশ্যই প্রশাসনিক কাজকর্ম নিজের মতো চলছে, কিন্তু মানে যতই সেই ঝামেলা অশান্তিটাকে প্রশাসনের তরফ থেকে কন্ট্রোল করার চেষ্টা হোক না কেন, সেই সময় একটা এমনই রাজনৈতিক অরাজকতা তৈরি হয়েছিল, একটা মানে অচলাবস্থা, কোথাও আন্দোলন হচ্ছে, মারপিট হচ্ছে এইরকম। তো সেই জন্য মানে সেই দিন কলকাতা শহরে এমনই ঝামেলা অশান্তি হয়েছে যে বাস টাসও বিভিন্ন রুটে বন্ধ হয়ে গেছে। এবার সেই দিন ওনার বিকেল অবধি ডিউটি ছিল সৃজিতাদি জ্যাঠার, তো বাস টাস বন্ধ হয়ে গেছে, উনি আর বাড়ি ফিরতে পারবেন না। আর যেহেতু উনি মানে ওনার নিজের কাজের জায়গাটাকে এত ভালোবাসতেন, তো উনি ভাবলেন ঠিক আছে কোনো ব্যাপার না, আমি তাহলে আজকের দিনটা এখানেই থেকে যাই, সকালবেলা আমি আবার ট্রেন বাস চালু হবে তখন আমি বাড়ি যাব। তো উনি রয়ে গেছেন। এবার উনি কাজপ্রিয় মানুষ, তো সেই দিন এমার্জেন্সিতে বলুন বা এমনি ওয়ার্ডে বলুন, এমনি কর্মী সংখ্যা অনেক কম, কারণ যেহেতু ঝামেলা হচ্ছে বিভিন্ন দিকে দিকে, তো মানুষজন বাড়ি থেকে বেরোতে পারেনি, পাবলিক ট্রান্সপোর্ট বিভিন্ন জায়গায় জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে ঝামেলা গণ্ডগোলের খবর আসছে, তো মানে এমনি স্টাফ কম। এবার হাসপাতালে রুগী ভর্তি বা মানুষের বিপদ আপদ সেগুলো তো আর এই ধরনের সিচুয়েশন বুঝে হয় না। তো উনি বুঝতে পারলেন যে উনি যদি আজকে এখানটা থেকে যান তাহলে আরও একটা সুবিধা হবে, সেটা হচ্ছে যে স্টাফ কম, তো উনি বিভিন্ন কাজে হেল্প করতে পারবেন। তো সে সমস্ত কিছু মনে করে ওনাকে হসপিটালের তরফ থেকেও বলা হলো যে যদি আপনি আজকের দিনটা থেকে যেতে পারেন, রাতে স্টাফ খুব কম আছে। আর যেহেতু সেদিন মানে ওই একটা গণ্ডগোলের জন্য বিভিন্ন জায়গায় মারপিট এরকম ঘটনা ঘটছিল, তো মাঝে মধ্যেই হসপিটালে এরকম লোকজন আসছে যারা হয়তো কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে আহত হয়েছে, এটা খুব কমন ব্যাপার। তো এরকম হচ্ছে, তো হসপিটালে মাঝে মধ্যেই এমার্জেন্সিতে লোক ঢুকছে বা কাউকে হয়তো এমনি রুগী ভর্তি করানো হচ্ছে, লোকজন কম, সে মানে একটা বিচ্ছিরি অবস্থা। এবারে তখন মোটামুটি অনেকটা রাত হয়ে গেছে, রাত প্রায় ওই 12টা 12:30 মতো বাজে। এবার এমার্জেন্সিতে তো অলওয়েজ ডক্টর থাকে, নার্স থাকে, কারণ কখন কোন রুগী আসে তাকে অ্যাটলিস্ট লাইফ সাপোর্টিং সিস্টেমটুকু দিতে হবে। কেউ যদি খুব মূর্ষ থাকে তার সেই মুহূর্তে যেটুকু মানে অতি প্রয়োজনীয় তাকে তো সেই ব্যবস্থাগুলো দিতে হবে, সেই ওষুধ ইঞ্জেকশন সেরকম সাপোর্ট দিতে হবে, তো সেই জন্য ডাক্তারবাবু রয়েছে। এবার নার্স ওখানে একজন রয়েছে, আর একজন মানে তিনি তারও ডিউটি ছিল বাট তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি, তার বাড়ি হয়তো একটু দূরে,
আর ওই এমার্জেন্সিতে তখন এই সৃজিতাদির জ্যাঠা ছিলেন, ঠিক আছে। এবার ওই সময় হঠাৎ করেই সৃজিতাদির জ্যাঠা খেয়াল করলেন যে এমার্জেন্সির বাইরে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঠিক আছে। এবার যেহেতু ওই আগের দুদিন থেকেই একটা রাজনৈতিক ঝামেলা চলছিল, আর সেই দিন খুব ঝামেলা হয়েছে, তো উনি বুঝতে পেরেছেন যে কিছু একটা ঘটনা ঘটেছে। তো উনি সঙ্গে সঙ্গে বাইরে এসছেন। তো এসে দেখতে পাচ্ছেন যে এমার্জেন্সির সামনে একটা লোককে নিয়ে আসা হচ্ছে, এবং মানে বেশ কিছু লোক এসেছে, এবং তারা সবাই ওই কোনো একটা কোথাও হয়তো কোনো ঝামেলা অশান্তি হয়েছে, তো সেইখানে একজন লোক খুব মানে গভীরভাবে আহত হয়েছে, ঠিক আছে। তো সেই লোকটাকে কোনো রকমে ওই মানে ধরে ধরে, মানে লোকটি তো আর হাঁটতে পারছে না, তার সেই ক্ষমতাও নেই, তো তাকে ওই কোনো রকমে হাত পা ধরে তাকে ওই এমার্জেন্সির সামনে নিয়ে আসা হয়েছে। এবং আসার পরে কিছু লোক খুব চিৎকার চেঁচামেচি করছে। তো সেটা দেখে সৃজিতাদির জ্যাঠা, তো উনি কি করেছেন, উনি সঙ্গে সঙ্গে একটা স্ট্রেচার নিয়ে এসেছেন। উনি বুঝতে পেরেছেন যে খুব মুমূর্ষু অবস্থা, তো লোকটাকে ওখানে শোয়ানো হয়েছে কোনো রকমে। এবং সেই যারা ওনাকে নিয়ে এসেছিল 7-8 জন, তারা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। মানে আর যে পেশেন্টটাকে আনা হয়েছে তার অবস্থা খুব খারাপ, সে মানে তার প্রচুর চোট লেগেছে, খুব আহত হয়েছেন। তো সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, এবং সাথে সাথে 2-3 জন লোক ঢুকে গেছে। এবার ডাক্তারবাবু তাকে দেখেছে, দেখার পরে বুঝতে পারছি অবস্থা খুব খারাপ। লোকটা হচ্ছে বেশ মানে প্রৌঢ় টাইপের লোক, এবং তার বিভিন্ন জায়গায় চোট পেয়েছে। তো ডাক্তারবাবু মানে একটা ইঞ্জেকশন দিয়েছে, এবং যেরকম আর কি তার চোটের জায়গায় যেরকম ফার্স্ট এড করা উচিত সেরকম করছে, কিন্তু প্রচণ্ড আর কি লোকটার আহত যেহেতু খুব বেশি হয়েছে, তো প্রচুর আর কি রক্ত পড়ছে চারিদিকে। এবার ডাক্তারবাবু তো তিনি তো তার কাজ করছেন। এবার সঙ্গে সঙ্গে কি হয়েছে, মানে ওই যে যারা আন্দোলনরত লোক ছিলেন বা যারা ওই ভদ্রলোককে নিয়ে এসেছিলেন, তারা ওখানেও আর কি খুব স্লোগান টোগান দিচ্ছে। আর তখন ওই লোকগুলো বলছে যে যাই হোক এই লোকটাকে বাঁচাতে হবে। এবার ডাক্তারবাবুরা তো সবসময় চান যে পেশেন্ট বেঁচে যাক, ভালো হয়ে যাক। এবার তখন ওনার একটা এমন অবস্থা যে তাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, তাকে ওষুধপত্র দেওয়ানোর চেষ্টা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। এবার একটা পেশেন্ট যখন খুব মুমূর্ষু অবস্থায় আসে, সেই জায়গা থেকে একটু বেটারের দিকে রিকভার করতে তো সময় লাগে। তো ডাক্তারবাবু বলছে যে দেখুন আমরা চেষ্টা করছি, কিন্তু আমি কিছু বলতে পারছি না এখনই। তো ওনাকে ওইখানেই আর কি ওনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর এই ডাক্তারের হাতে হাতে নার্স তো ছিলই, তার সাথে সাথে এই জ্যাঠাও কাজ করছে। এবার প্রথমে তো যে লোকগুলো এসেছিল ওই মানে ওই ইনজিওর্ড লোকটাকে নিয়ে, তারা তো খুব হম্বিতম্বি করছিল, এবং তারপরে ওদের কাছে কোনো একটা কেউ এসে কিছু একটা খবর দেয়, ঠিক আছে। সেটা কে এসে কি খবর দিল সেটা ওনার জ্যাঠা লক্ষ্য করেনি। তো ওরা কী করেছে, ওখানে কিছুক্ষণ এমার্জেন্সির মধ্যে ছিল, আর লোকটা ট্রিটমেন্ট তো ডাক্তারবাবু শুরু করে দিয়েছিলেন। তো লোকগুলো ওখান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে ওরা হাসপাতালের চত্বর থেকেই বেরিয়ে চলে যায়। মানে কোথাও হয়তো কোনো খবর এসেছে, বা কোথাও হয়তো আরও কেউ ইনজিওর হয়েছে, সে সময়ের কিছু একটা খবর পেয়ে লোকগুলো বেরিয়ে যায়, এবং বেরোনোর সময় চিৎকার করে বলতে বলতে যায় যে আমরা কিছুক্ষণ পরে ফিরছি, এ যেন মানে ভালো হয়ে যায়, মানে এর যেন কোনো বিপদ না হয়, কিছু খারাপ কিছু না হয়, এ যেন বিপদমুক্ত হয়ে যায়। এবার ডাক্তারবাবু চিকিৎসা শুরু করেছেন। এবার সেখান থেকে একটু বেটার হলে মানে কিছুক্ষণ পরে ওনাকে ওয়ার্ডে ট্রান্সফার করা হবে। এবার সেই মুহূর্তে মানে এমার্জেন্সি রুমের পাশে আর একটা জায়গা ছিল, তো সেখানে ওনাকে শিফট করিয়ে দেওয়া হয়, যে কিছুক্ষণ ওনাকে থিতু করে তারপরে ওখান থেকে কলকাতা মেডিকেল কলেজেরই যে এমনি যে ওয়ার্ড রয়েছে মেল ওয়ার্ডে ওনাকে ট্রান্সফার করা হবে। তো ভালো কথা, ওখানে মানে পাশের ঘরটা নিয়েছে, কারণ এমার্জেন্সি রুমটা তো ফাঁকা রাখতে হয়, কারণ অন্য আরও কেউ যদি পেশেন্ট আসে তাহলে তাকে ফেসিলিটি দিতে হবে। এবার কি হয়েছে, ওই লোকটা যে আর কি খুব ইনজিওর্ড ছিল, তো তিনি মানে প্রায় অচৈতন্য অবস্থায় ছিলেন, যেহেতু তার আঘাতগুলো খুব গভীর ছিল। তো এবং ওনাকে দেখে বোঝা যাচ্ছিল যে ডাক্তারবাবু যেটা বলেন যে এই লোকটা অনেকক্ষণ আগেই আহত হয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, তো সেই জন্য ওনার অবস্থা কিছুটা মানে ডিটোরিয়েট করেছে। তো ওনাকে তখন সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হয়েছে। এবার লোকটা এমনিই বয়স্ক লোক, তার মধ্যে হয়তো কোনো ঝামেলা অশান্তির মধ্যে
কোনোভাবে হয়তো উনি পড়ে গেছিলেন বা যাই হোক, কী কারণ এক্স্যাক্ট সেটা তো জানা যায়নি। তো আর যারা ভর্তি করতে ছিল তারাও চলে গেছে। ইন দ্য মিন টাইম যখন ওনাকে অক্সিজেন দেওয়া হয়েছে, পাশে একটা জায়গায় শিফট করানো হয়েছে যে একটু বেটার হলে ওনাকে ওয়ার্ডে দেওয়া হবে, তো সেই সময় ওই লোকটার অবস্থার আরও অবনতি হয় এবং তাকে অক্সিজেন দেওয়া হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, ওষুধপত্রও কিছু দেওয়া হয়েছে, কিন্তু সব কিছুর পরেও লোকটা কিন্তু খুব বেশিক্ষণ সারভাইভ করে না, লোকটা মারা যায়। এবার ওই যে লোকটাকে ওইখানে রাখা হয়েছিল তাকে সব রকম মানে চিকিৎসা দেওয়া হয়েছে, কিন্তু তার চোট এতটাই গভীর ছিল তো উনি বাঁচেননি। এবার সেই জিনিসটা কিন্তু নার্স যিনি ছিলেন আর এই সৃজিতাদির যিনি জ্যাঠা তিনিও সামনে ছিলেন এবং তিনি দেখেছে, তো সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকেছে। তো ডাক্তার এসে চেক ঠেক পালস টালস চেক করে সব কিছু দেখে উনি ডিক্লেয়ার করলেন যে হ্যাঁ মারা গেছে। এবার ঘটনা হচ্ছে যে যে লোকগুলো ওনাকে ভর্তি করার জন্য এনেছিল তারা এমার্জেন্সিতে ঢুকেই তাকে দিয়ে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে চলে গেছে। এবার এরা কি করবে হসপিটাল কর্তৃপক্ষ, তারা ভাবছে যে লোক কোথায়। তো ওনার জ্যাঠা একটুখানি বাইরে বেরিয়ে দেখা যায়, তখন মানে মধ্যরাত একদম, তো দেখছে আশেপাশে লোকগুলো কেউ নেই। এবার হসপিটালে যে ডাক্তারবাবু ছিলেন, যে নার্স, আরও দু একজন স্টাফ ছিলেন, এবার তারা ভাবছে যে একে তো সময়টা খুব গড়বড়ে, এবার তার মধ্যে মানে সেদিন মানে অনেক বছর আগেকার ঘটনা, তো সেই পার্টিকুলার সেই 2-3 দিন ধরে প্রচণ্ড ঝামেলা চলছে কলকাতার বিভিন্ন জায়গায়। এবার তার মধ্যেই লোকটা মারা গেছে। এবার ভাবছে যে ওই যারা ওনাকে ভর্তি করতে এনেছিল তারা যখন এখানে এসে শুনবে যে লোকটা মারা গেছে, তখন তারা এসে চড়াও হতে পারে বা একটা ঝামেলা হওয়ার আশঙ্কা আছে। তো সঙ্গে সঙ্গে তখন যেহেতু যে লোকটাকে ভর্তি করানো হয়েছে তার নাম ধাম, সে কোথাকার লোক, কিছুই জানা নেই, কারণ এমার্জেন্সিতে ফট করে ঢুকেছে আর তার ট্রিটমেন্ট শুরু হয়েছে। তো তখন নিয়ম যেরকম আছে সেরকম হচ্ছে একবার পুলিশকে বলে রাখা যে এরকম এরকম একটা ঘটনা ঘটেছে, সেরকমভাবে পুলিশ মোতায়েন করে রাখা এরকম। তো ভাবা হলো যে জানানো হবে, কিন্তু সেখানে মানে থানায় ফোন করা হলো এবং ফোন করে জাস্ট ব্যাপারটা জানানো হলো, কিন্তু সেই সময় মানে প্রশাসনও এতটা ব্যস্ত ছিল, বিভিন্ন দিকে ফোর্স পাঠাতে হচ্ছিল, তো তারাও কিন্তু সেভাবে ওখানে এসে উপস্থিত হতে পারলো না। মানে বললো যে ঠিক আছে, আমাদের লোক হাসপাতালে আশেপাশে ডিউটিতে আছে, কোনো অসুবিধে নেই, মানে মারা গেলে কিছু তো করার নেই, তাকে ওরকমভাবে ইনজিওর অবস্থায়, সিরিয়াস ইনজিওর অবস্থায় আনা হয়েছিল। এবার ডাক্তারবাবুরও কিছু করার নেই, তো পাশের রুমে যেখানটায় ওনাকে রাখা হয়েছিল সেখানেই উনি মানে ওনার দেহটা ওভাবেই ছিল। এবার দেখুন, যারা হাসপাতালে কাজ করে, নার্স বলুন, ডাক্তার বলুন বা বিভিন্ন কর্মীরা বলুন, তারা কিন্তু অনেক রকমের জিনিসপত্র তাদেরকে চোখে দেখতে হয়, অনেক রকমের সিচুয়েশান, অনেক রকমের পেশেন্ট, অনেক রকমের ইমোশনস তাদের চোখের সামনে অনেক সময় ঘটে। তো অবশ্যই সৃজিতাদির জ্যাঠার কাছে এটা খুব নতুন কিছু ব্যাপার ছিল না, কিন্তু বারবার না মানে ওই লোকটার ওরকমভাবে ইনজিওর হয়েছে, ওরকম মনে হচ্ছে যেন খুব ঝামেলার মধ্যে পড়ে গেছিলো, মারধর খেয়েছে বা কিছু একটা, উনি আহত হয়েছেন, ওই পেশেন্টটাকে বারবার দেখে না ওনার জ্যাঠার একটুখানি খারাপ লাগছিল যে কোন বাড়ির লোক, সেই বাড়ির লোক হয়তো জানেও না এরকম একটা ঘটনা ঘটে গেল। তো সেই সময় এমার্জেন্সিতে আর কোনো মানে পেশেন্ট আসেনি, তো এই ব্যাপারটা নিয়ে উনি আর নার্স দিদি ছিলেন একটু আলোচনা করছিলেন যে কি হবে, আবার এইটা নিয়ে না কোনো ঝামেলা হয়। তখন মধ্যরাত, আর সেই দিন বিকেল থেকেই বিভিন্ন জায়গা থেকে ঝামেলার খবর আসছে। যাই হোক, কিছু করার নেই। এবার কিছুক্ষণ পরে মানে ওই রুমটা মানে বন্ধ ছিল না, মানে যা দরজাটা ভেজানো ছিল, তো লোকটাকে ওইভাবেই রাখা হয়েছে যে কিছুক্ষণ পরে ওনাকে মর্গে ট্রান্সফার করে দেওয়া হবে, কারণ যেহেতু স্টাফ অনেক কম ছিল সেদিন, তো মর্গে ট্রান্সফার করতেও মানে আর কি লোকজন লাগবে। তো বলা হয়েছে যে আধা ঘন্টার মধ্যে লোক আসবে। এবার হঠাৎ করেই ওনার জ্যাঠা যিনি, তার না মনে হলো কীরকম পেশেন্টটার হাতটা একটু নড়ে উঠল। এবার ডাক্তারবাবু ওনাকে পরীক্ষা করে ডিক্লেয়ার করে দিয়েছেন যে ভদ্রলোক মারা গেছে। এবার যে মানুষ মারা গেছে তার পক্ষে তো হাত পা নাড়ানো সম্ভব নয়। তো ওনার মনে হলো প্রথমে, তো মনে হওয়ার সাথে সাথে উনি ভাবলেন দূর, আমি এটা নিয়ে ভাবছি না। তো তারপর আবার অন্য জায়গায় ওনার ডাক পড়েছে, তো ওনার জ্যাঠা চলে গেছে, গিয়ে 5-6 মিনিটের মধ্যে সে কাজটা করে উনি চলে এসেছেন। চলে আসার পরে বারবার ওনার মনে হচ্ছে যে একবার ওই ঘরটায় গিয়ে দেখি তো, মানে একদম পাশে, উনি এমার্জেন্সির
মানে ফ্লোরেও আর কি ওনার ডিউটি ছিল। তো ওনার বারবার মনে হচ্ছে যে জাস্ট পাশের রুমটাই একবার গিয়ে দেখি। এবার উনি যখন যেতে যাবেন তখন ওই নার্স দিদি যিনি ছিলেন এমার্জেন্সি, তিনি হঠাৎ করে বলছে যে ওনার জ্যাঠাকে বলছে যে মানে ওনার জ্যাঠা আর কি তখন মানে ওই নার্স দিদি যিনি ছিলেন তিনি ওনার থেকে সিনিয়র ছিলেন, তো ওনার জ্যাঠাকে তুই করে ডাকতো। তো বলছে এই শোন ওই ঘরে না যাস না। তখন বলছে কেন? তখন বলছে জানি না কেন আমি ওই ঘরে একটা মানে ওই ঘরে আর কি কিছু জিনিস ছিল, উনি নাকি ওই ঘরে ঢুকেছিলেন এবং ওনার নাকি মনে হয়েছে যে লোকটার মাথাটা একটু এদিক থেকে ওদিক ঘুরলো, মানে ওই যে ডেড বডিটা পড়ে রয়েছে সেটার। এবার ওনার জ্যাঠা না একটুখানি অবাক হয়ে গেছে, মুখের ভিতরে একটু ছ্যাদ করে উঠেছে, কারণ ওনার কিছুক্ষণ আগে মনে হয়েছে হাতটা রয়েছে। এবার তখন উনি না মানে ব্যাপারটা একটুখানি সিরিয়াস হয়ে যায়। তো তখন মানে উনি আর কি ওই নার্স দিদিকে বলছে আচ্ছা ইনি মানে কোনোভাবে ওনার শরীরে প্রাণ আছে এরকম নয় তো? তখন বলছে না না ডাক্তারবাবু তো চেক আপ করলেন, উনি তো মারা গেছেন, এটা তো হওয়া সম্ভব নয়। তো তখন মানে সত্যি কথা বলতে কি যেটা উনি মানে ব্যাপার হচ্ছে যে দেখুন হসপিটালে প্রচুর লোকজনই কাজ করে, কিন্তু সেই দিন বা সেই সময়টা কীরকম একটা নিরিবিলি নিস্তব্ধ হয়ে গেছে, চারিদিকে স্টাফ কম, হসপিটালে লোকজন কম, ওই মুহূর্তে না ওনার কীরকম একটা গা ছমছম করছে। এবার এই কথা যখন দুজনে আলোচনা করছে ঠিক সেই মুহূর্তে ঠপাস করে একটা ওই পাশের ঘর থেকে, যেই ঘরে ওই ভদ্রলোককে রাখা ছিল মৃত, একটা ফাস্ট করে কিছু একটা পড়ার আওয়াজ হয়েছে। এবার দুজনেই অবাক হয়ে গেছে। আর এদিকে তো এমার্জেন্সিতে ডাক্তারবাবু কাজ করছেন, উনি একবার ওয়ার্ডে গেছিলেন, ওয়ার্ডের কোনো একটা পেশেন্টের হয়তো কিছু অসুবিধা হয়েছিল সেটা দেখার জন্য উনি গেছিলেন। তো ডাক্তারবাবু নিজের মতো রয়েছে, শুধুমাত্র এই নার্স আর এই ওনার জ্যাঠা এনারা দুজন ওই আওয়াজটা পেয়েছে। তো সঙ্গে সঙ্গে দুজনে পাশের ঘরে ঢুকেছে, ঢুকে দেখছে যে ঘরের মধ্যে কিছু জিনিস ওলট পালট করা হয়েছে, মানে কিছু জিনিস যেখানে থাকে সেই জায়গা থেকে জিনিসটা সরানো, কিছু জিনিস মনে হচ্ছে পড়ে গেছে, কিছু জিনিস মনে হচ্ছে এদিক ওদিক, আর ওরাও কিন্তু একটা আওয়াজ পেয়েছে। এবার এই জিনিসটা শুনে না ওনাদের দুজনেরই খুব অবাক লাগে, কী হলো ব্যাপারটা, এরকম আওয়াজ কী করে হলো? আর অদ্ভুতভাবে মানে ওই যে লোকটি ওরকম আন্দোলনের সময় কিছু একটা দুর্ঘটনা ঘটে মারা গেছিলেন, তার মুখটা না একদিকে ঘোরানো ছিল, সেটা কিন্তু দুজনেই দেখেছে। কিন্তু ওরা যখন ওই আওয়াজ পেয়ে ঘরে ঢোকে তখন দেখছে মুখটা উল্টো দিকে ঘোরানো। আর এই দুজন ব্যতীত ওই ঘরে কিন্তু আর কেউ ঢোকেনি, আর ঢুকলেও কেউ হঠাৎ করে নিশ্চয়ই মানে মৃতদেহর সামনে চলে যাবে না বা কিছু করবে না। তো এটা নিয়ে না ওনাদের মানে মনের মধ্যে একটা খচ করে ওঠে যে ব্যাপারটা কি হলো। যাই হোক, তো এর কিছুক্ষণ পরে লোকজন আসে এবং ওই মর্গে ওই মৃতদেহটাকে মর্গে নিয়ে চলে যায়, নিয়ে গেছে। এবার নিয়ে যাওয়ার পরে মানে ওই জ্যাঠা আর ওই যে নার্স দিদি ছিলেন তারা দুজন না বলছে যে কি হচ্ছে বলো তো, আজকে তুমি একটা জিনিস দেখলে, আমি একটা জিনিস দেখলাম, দুজনেই একটা আওয়াজ পেলাম, মৃতদেহর মুখটা একটু এদিকে ঘোরানো ছিল, কি অদ্ভুত বিষয়। এরকম এরকম মানে ওই নার্স দিদিও প্রচুর কাজ করেছেন সারা জীবন, তারও কিন্তু এরকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। তো উনিও একটু অবাক হয়ে গেছেন যে ব্যাপারটা কি হলো। এরপরে ওনারা মানে দুজনে আবার একটা কাজে বিজি হয়ে যান। তো সেই সময় এমার্জেন্সিতে আর একজন আসে, সে মানে একটা বাচ্চাকে নিয়ে আসে। তো সেই বাচ্চাটার হঠাৎ করেই প্রচণ্ড ডিসেন্ট্রি হয়েছে। তো বাড়ির লোক মানে বুঝতে পারছে না, খুব বাজে রকম অবস্থা হয়েছে, বাচ্চাটা পুরো নেতিয়ে পড়েছে। তো সেই জন্য এমার্জেন্সিতে এনেছে। তো যাই হোক, বাচ্চাটাকে ডাক্তারবাবু দেখেন, ওষুধ দেন, স্যালাইন দেয় এবং দিয়ে সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে ভর্তি করে নেয়। তো সেই কাজে ওনারা আধা ঘন্টা থেকে 40 মিনিট মতো একটু বিজি ছিল। এবার মর্গের যে দায়িত্বে থাকে সেইখানে মর্গে সাধারণত দুজন দায়িত্বে থাকে, 2 থেকে 3 জন। কিন্তু সেই দিন যেহেতু একটা অন্যরকম সিচুয়েশন ছিল কলকাতায়, মানুষজন বাড়ি থেকে সেভাবে বেরোতে পারেনি, যেহেতু প্রাইভেট মানে পাবলিক ট্রান্সপোর্ট এখন যেমন বহু বছর থেকে প্রচুর ধরনের গাড়ি ঘোড়া বেরিয়ে গেছে, তো তখন তো এই ট্রেন, বাস, ট্রাম এগুলোই তো কলকাতার মেন যানবাহন ছিল। তো ওই মর্গেও একজনই দায়িত্বে ছিলেন, ঠিক আছে? তো সেই মর্গে যে দায়িত্বে ছিলেন সে হঠাৎ করে, আর যেহেতু আমি বললাম যে ওই মেডিকেল কলেজে, কলকাতা মেডিকেল কলেজে ওনার জ্যাঠাকে সবাই চিনত, এক নামে সবাই চিনত, আর খুব ভালো মানুষ হিসেবে চিনত। এবার মর্গে যে লোকটা দায়িত্বে ছিল
সে হঠাৎ করে এই সৃজিতাদির জ্যাঠাকে এসে ডেকে বলছে, একটুখানি তুমি আমার সাথে ওইদিকে চলো, তোমার কি এখানে খুব কাজ আছে? তো বলছে না, এখন কাজ নেই। তো বলছে তুমি একটুখানি আমার সাথে মর্গে চলো। তো বলছে কেন, কি হয়েছে? বলছে আসো না। তো যাই হোক, তো উনি মর্গটাকে কিছুক্ষণের জন্য তালা দিয়ে এই জ্যাঠাকে ডাকতে এসেছিল। তো ওনার জ্যাঠাও গেছে। যাওয়ার পরে ওই মর্গের যে দায়িত্বে যে লোকটি ছিল সে বলছে, মানে ওই মানে দেহটার দিকে মানে পয়েন্ট করে আর কি বলছে যে আমার না কীরকম একটা লাগছে, আমি এতদিন থেকে এই ওয়ার্ডে ডিউটি করি, আমার কখনো এরকম কিছু মনে হয়নি, কিন্তু আমার যেন না কেন মনে হচ্ছে যে ওইখান থেকে না মানে কিছু একটা নড়ছে মনে হচ্ছে, একটা ঢক ঢক আওয়াজ হচ্ছে, মানে আমার কীরকম একটা লাগছে। কিন্তু আমি সামনে গিয়ে একবার চেক করে এসেছি, সেরকম মানে কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই, কিন্তু আমি আওয়াজ পেয়েছি। মানে একবার প্রথমে আওয়াজ হয়েছে, আমি ভেবেছি এটা আমার মনের ভুল। দ্বিতীয়বার যখন আওয়াজ পেয়েছি আমি সামনে গেছি, কিন্তু আমি সেরকম কিছু দেখিনি। কিন্তু এই একটু আগে আবার তৃতীয়বার একটা খুব জোরে আওয়াজ হয়েছে, কিন্তু আমার কীরকম একটা লাগছে। তো ওনার জ্যাঠা যখন এটা শুনেছে যে পার্টিকুলার ওই বডিটা থেকে ওরকম আওয়াজ, ওরকম কিছু মনে হচ্ছে, তখন ওনার জ্যাঠার বুকের ভিতরে ছ্যাদ করে উঠেছে। কারণ একটু আগে মানে এক ঘন্টা আগে ওনার জ্যাঠা এবং ওই নার্স দিদি দুজনেই কিন্তু মানে অস্বাভাবিক জিনিসপত্র এক্সপেরিয়েন্স করেছে। তো যাই হোক, তো এই সমস্ত এক্সপিরিয়েন্সের কথা তার ওইভাবে বলা যায় না। তো উনি তখন যে যিনি আর কি মর্গের দায়িত্বে আছে তার সাহস বাড়ানোর জন্য বলছে যে না না, তুমি এসব কিছু ভেবো না, ওরকম কিছু নয়। তখন বলছে না, আমার না কিরকম একটা লাগছে। তখন বলছে যে হ্যাঁ, সেটা তোমার লাগারই কথা, কিন্তু তুমি এসব ভেবো না, তুমি এতদিন থেকে এই ওয়ার্ডে ডিউটি করো, তুমি এসব তো প্রচুর দেখেছো, তুমি মানে নতুন তুমি কোনো মৃতদেহ দেখছো সেরকম তো নয়। তো তখন ওই লোকটা বলছে যে সেই জন্যই তো আমার আরও বেশি ভয় করছে, কারণ আমি এই ওয়ার্ডে বহুকাল ডিউটি করছি, কিন্তু আমার এরকম কখনো মনে হয়নি। তো তখন ওই লোকটা বলছে যে এটা কে, মানে কি করে এসে, তো তখন বললো যে এরকম কিছু লোক এসেছিল, তো সেই লোকটা সেই মানে 8-9টা লোক আসে এবং তারা এসেই লোকটাকে এখানে এমার্জেন্সিতে নিয়ে এসেছিল। এবার তখন না ওই ওনার জ্যাঠার মনে মনে আর কি উনি ভাবছে যে সেই লোকটা না হয় কোন বাড়ির লোক ছিল, তার বাড়ির লোক হয়তো জানো না, লোকটা হয়তো কোনো কাজে বাড়ি থেকে বেরিয়েছিল, বা লোকটার জীবনে হয়তো আরও অনেক মানে অসমাপ্ত অনেক কাজকর্ম ছিল, লোকটা হয়তো খুব বাঁচার ইচ্ছে ছিল, এরকম নানান ধরনের উনি ম্যানিফেস্টেশন করছে এবং উনি মনে মনে ওনারও খুব খারাপ লাগছে। যাই হোক, তখন উনি বললো যে দেখো এরকম কিছু ব্যাপার না। তখন ওই মর্গে আর কি যে দায়িত্বে ছিল, তো সেই লোকটা ওনার জ্যাঠাকে বলছে যে তুমি কিছুক্ষণ বসবে এখানে, তুমি একটু যদি আমার সঙ্গে থাকো আজকে রাতটা, আমার খুব ভালো লাগবে, নাহলে আমি জানি না আমার খুব মানে বাজে লাগছে, কেন জানি না, বাট আমার মানে মনে হচ্ছে যে এই জায়গাটা যেন আমার কীরকম একটা লাগছে, যেটা আমার কোনো দিন লাগে না। তো ওনার জ্যাঠা বললো যে ঠিক আছে, আমি একবার এমার্জেন্সি থেকে ঘুরে আসি, ওখানে কোনো কাজ আছে কি না সেটাও তো দেখতে হবে। তো উনি বললো যে ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। তো ওনার জ্যাঠা এমার্জেন্সিতে যায়, তো সেখানে দেখছে যে না, কোনো এরকম কিছু আসেনি। তো উনি আবার মর্গের দিকে চলে এসেছে। এবার মর্গের দিকে যখন চলে এসেছে, তো তখন ওরা দুজনে মিলে বাইরে একটা চেয়ার নিয়ে বসে রয়েছে। হঠাৎ করেই তরাম করে একটা আওয়াজ হয়েছে। মানে আওয়াজটা হচ্ছে কেউ যদি একটা মানে ওই স্ট্রেচারের উপরে হাত বা পা দিয়ে যদি কেউ একটা জোরে মানে হাত দিয়ে বা পা দিয়ে যদি গদাম করে মারে, তাহলে যেরকম আওয়াজ হবে ঠিক সেই রকম একটা আওয়াজ হয়েছে। ঠিক আছে, এবার ওই আওয়াজটা কিন্তু দুজনেই শোনে। এবার দেখুন, ওই লোকটা যখন মারা যায়, যখন ডাক্তারবাবু ডিক্লেয়ার করে, তারও কিন্তু বেশ কিছুক্ষণ পরে ওনাকেই মর্গে আনা হয়েছে। যেহেতু মানে একটুখানি টাইম প্রোটোকল ওয়াইজ একটু টাইম ওয়েট করতে হয়, কিন্তু তারপরেও যখন আনা হয়েছে তারও আগে ডাক্তারবাবু ওনাকে চেক করেন এবং কনফার্ম করেছিল যে উনি মারাই গেছেন। এবার তারপরে ওইখানে পার্টিকুলার ওই বডিটা যেখানে রয়েছে সেখান থেকে আওয়াজটা আসায় ওনাদের দুজনেই না কীরকম একটা বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে এবং দুজনেই ওই দিকটা সামনেটা চলে যায় এবং সামনেটা গিয়ে দেখছে যে ওই জায়গাটা যেখানে ওই লোকটার বডিটা রয়েছে সেখানে একটা কীরকম মানে হালকা ধোঁয়া মতো, ধূপ জ্বালালে যেরকম একটা হালকা ধোঁয়া হয়, ঠিক আছে সেরকম ধোঁয়া মতো কিছু একটা রয়েছে। এবং ওখানে কিন্তু ঘরটা কিন্তু অন্ধকার নয়, আলো রয়েছে, কিন্তু আলোর মধ্যেও যেন মনে হচ্ছে আলোটা একটুখানি ডিম হয়ে গেছে, আর ঠিক ওই জায়গাটা কীরকম একটা ধোঁয়া ধোঁয়া মতো আর কি আসছে। এবার ওনারা না মানে প্রচণ্ড ভয় পেয়ে যান
কিন্তু ভয় পেলেও তো মানে দেখুন, মানুষকে যখন কাজ করতে হয়, মানুষকে যখন তার ডিউটি করতে হয়, ভয় পেলেও তো সেই ভয়টাকে সবসময় তার বহিঃপ্রকাশ করা যায় না, সেটাকে মনের মধ্যেই রেখে দিতে হয়। তো ওনারা দুজনেও মানে মনে মনে চেষ্টা করছে নিজেদেরকে একদম শক্ত রাখার, কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা গন্ডগোল এখানে হচ্ছে। এবার দুজনেই প্রচণ্ড মনে মনে ভয় পায়, এবং ভয় পাওয়ার পরে যখন মানে ওই জ্যাঠার ওই মর্গের ডিউটিতে যে লোকটি ছিলেন, তারা যখন নিজেদেরকে একটুখানি মানে স্বাভাবিক করার চেষ্টা করছেন যে ঠিক আছে, আওয়াজ হয়েছে হয়েছে, আর কয়েক ঘন্টা পরে মানে দিনের আলো ফুটে যাবে, মানে মানে যাই হোক, দেখবেন রাতের বেলা দিনের বেলার মধ্যে একটা কিন্তু একটা ডিফারেন্স থাকে। আর কিছু কিছু সময় রাতের ওই অন্ধকার, যতই আলো আপনি জ্বালান না কেন, বৈদ্যুতিক আলো যেন গিলে খেতে আসে। তারপরে ওনাদের কিন্তু একদম সেম সিচুয়েশন হয়েছিল। এমতাবস্থায় যখন ওনারা নিজেদেরকে একটুখানি থিতু করেছেন, ঠিক সেই মুহূর্তেই ওই মর্গেরই একজন মহিলার দেহ ছিল, ঠিক আছে? তো সেইখান থেকে, সেই মহিলার দেহটা যেখানে ছিল সেখান থেকে একটা খুব মানে বীভৎস রকমের উৎকট আওয়াজ আসে। মানে একটা মানে বেড়াল চেঁচালে ঠিক যেরকম আওয়াজ হবে, কিছুটা সেরকম, বাট বেড়ালের আওয়াজ নয়। এই মহিলার মানে একটা কণ্ঠে ওরকম একটা যে বিড়ালের মতো যে আওয়াজটা হয়, সেই আওয়াজটা নাকি এতটাই ভয়ঙ্কর ছিল, মানে ওনার জ্যাঠা তো ভয় পেয়েই ছিলেন, ইভেন ওই মর্গে যে দায়িত্বে যে লোকটা থাকে, সেই লোকটা অত্যন্ত সাহসী হওয়া সত্ত্বেও লোকটা এক ছুটে ওই ঘর থেকে পাশের ওই করিডোরটায় চলে আসে। এবং ওই আওয়াজটা এতটা বীভৎস ছিল, মানে দুজনেরই মনে হলো যেন কানে একেবারে তালা লেগে গেল। মানে এরকম নয় যে প্রচণ্ড জোরে আওয়াজটা হয়েছে, সেটা নয়, কিন্তু তার তীক্ষ্ণতাটা এমন ছিল, সেই তীক্ষ্ণতার জন্য ওনাদের মনে হয় যে কানে প্রচণ্ড জোরে আওয়াজ হলো। এবার না ওনার দুজনেই হতভম্ব হয়ে গেছে, মানে কি করবে কি বলবে কিছু বুঝমুনের, মানে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়ে বাইরের করিডোরটায় দাঁড়িয়ে রয়েছে, আর প্রচণ্ড ভয় লাগছে। এবং দুজনে যখন মানে বুঝতে পারছেন একে অপরের মুখের দিকে তাকিয়ে যে ব্যাপারটা কি ঘটলো, কেন ঘটলো, মানে দুজনেই পুরো স্তব্ধ, কারোর মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, মানে বেরোনোর কথাও নয়, কারণ দুজনেই বুঝতে পারছে না যে ব্যাপারটা হলোটা কি। আর প্রথমে ওই লোকটার যেখানে দেহটা রাখা ছিল সেখান থেকে একটা আওয়াজ এসেছিল, ওরকম ধোঁয়া ধোঁয়া মতো লাগছিল, কিন্তু ওই পাশে মানে ওখানে যে একটা মহিলার দেহ ছিল, সেটা ওই অন্য ভদ্রলোকটি ওই জ্যাঠাটিকে বলে যেখানে এরকম একজনের দেহ আছে। কিন্তু সেখান থেকে এরকম একটা বীভৎস আওয়াজ, সেটা ওনারা না মানে চমকে গেছে। এরকম ঘটনা কিন্তু উনি কোনো দিন, মানে এত বছর ধরে উনি ডিউটি দিচ্ছেন, কখনো উনি দিনে ডিউটিতে থাকেন, কখনো রাতে থাকেন, কোনো দিন ঘটেনি। এবং উনি রীতিমতো মানে ভয় পেয়ে যান, ওনার জ্যাঠাও ভয় পেয়ে গেছে। এবার তখন ওনার জ্যাঠা নিজেকে একটুখানি মানে নিজের মনে মনে একটুখানি জোর বাড়িয়ে ওই লোকটাকে বলছে যে কোনো বিড়াল মানে ইঁদুর ছুঁচো এরকম কিছু ঢোকেনি তো? তখন বলছে না, এরকম কিছু ঢোকার কোনো কথা নয়, কোনো দিন ঢোকেনি। তখন উনি বললেন যে ঠিক আছে, একবার চলো দুজনে মিলে দেখি। তো তখন ওই লোকটা ওই জ্যাঠাকে বলছে যে তোমার মনে হয় ওই যে আমরা তীক্ষ্ণ আওয়াজটা পেলাম, মনে হলো একটা মহিলা কণ্ঠের, এবং ওই যেদিক থেকে আওয়াজটা এর ওইখানে একটা মহিলারই দেহ রয়েছে, তোমার মনে হয় যে কোনো বেড়াল ওরকম আওয়াজ করতে পারে, বা কোনো প্রাণী থেকে ওরকম আওয়াজ হতে পারে? এবার সত্যি কথা বলতে কি ওই আওয়াজটা হতে পারে না, ঠিক আছে? এবং তারপরে ওনারা একটুখানি নিজেদের ভয়টাকে মনে মনে মানে দমিয়ে রেখে ওনারা ঘরে একটু সার্চ করে যে কোনো বিড়াল টেড়াল কিছু আছে কিনা, দেখছে কিচ্ছু নেই। এবং অদ্ভুতভাবে ওনাদের তখন তো মানে এটা বহু বছর আগেকার ঘটনা, তো সেই সময় না প্রচুর ফাইল মেনটেন হতো। এখন হয়তো সব কিছু কম্পিউটারে সমস্ত ডেটা রেকর্ড করা হয়, কিন্তু সেই সময় অবধিও কিন্তু প্রচুর প্রচুর কিছু ফাইলে লেখা হতো, তো পুরনো ফাইল ওখানে থাকতো। তো ওখানে একটা জায়গায় একটা পুরনো আলমারিতে প্রচুর ফাইল ছিল, ঠিক আছে? রাত তখন প্রায় 2:30 বেজে গেছে। তো তখন কিছুক্ষণের জন্য সব কিছু শান্ত, কিচ্ছু হচ্ছে না। তো ওনারা বাইরে করিডোরটায় ওখানে ওই চেয়ার নিয়ে বসে আছে, মানে ভিতরের মধ্যে যেটা মানে উনি ইমেলে লিখেছে যে ভিতরটায় না মানে পুরো গা ছমছমে একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো ওনারা ভিতরটা আর বসতে পারেনি, বাইরেটায় ওরকম চেয়ার নিয়ে বসেছে। ঠিক সেই সময় মনে হলো ধপধপ করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ আসছে, মানে 4-5টা কিছু পড়লো ধপধপ করে একটার উপর একটা। তো ওনারা সঙ্গে সঙ্গে যখন ভিতরে ঢুকেছে, দেখছে যে ওই মর্গের ওখানে একটা পাশে একটা টেবিল রয়েছে, 2-3টে চেয়ার রয়েছে, এবং তার পিছনে 2টো আলমারি রয়েছে। তার মধ্যে একটা আলমারিতে মানে ওরকম পাল্লা দেওয়া, বন্ধ করা, আর একটা হচ্ছে ওপেন,
তো সেই ওপেনের মধ্যে বেশ কিছু পুরনো ফাইলস ছিল, কোনোখানে কিছু নেই। ওই ফাইলের একটা তাকের সমস্ত ফাইল হুড়মুড়িয়ে মাটির মধ্যে পড়ে গেছে একটার উপরে একটা। এবার ওনারা না খুব অবাক হয়ে গেছে যে কি করে ফাইলগুলো পড়লো, ভিতরে কেউ নেই, কোনো রকম হাওয়া নিচ্ছে না, ঝড় বৃষ্টি নেই, কিচ্ছু নেই। আর পুরোনো দিনের বিল্ডিং বুঝতেই পারছেন তো, সেখানে মোটা মোটা দেওয়াল, কিছু কারণ ছাড়া ওই পুরনো আলমারি থেকে ধপাধপ একটা পুরো তাকের সমস্ত ফাইল কি করে পড়তে পারে? এটা তো সম্ভব নয়। এটা কি সম্ভব কখনো? তো দুজনেই এটা দেখে হতভম্ব হয়ে যায়। এবং মানে ওই যে দায়িত্বে যে লোকটি ছিলেন, মর্গের যে দায়িত্বে, তিনি তখন বললেন যে, মানে ওনার জ্যাঠার নাম করে বলছে যে, ভাই আজকে মনে হচ্ছে কিছু একটা এখানে হচ্ছে। এত বছর এখানে কাজ করেছি, বহু লোক আমাকে বহু কথা বলেছে যে এরকম মর্গে কাজ করলে এরকম মৃতদেহ থাকে, সেখানে কোনোদিনও কোনো কিছু তুমি অনুভব করনি, কোনো কিছু দেখোনি। আমি সবাইকে খুব গর্ব করে বলেছি না, এরকম কিছু হয় না। কিন্তু আজ আমার কেন জানি না মনে হচ্ছে কিছু একটা আজকে ঘটছে, কিছু একটা এই ঘরের মধ্যে আছে যেটা মানে খুব মানে মারাত্মকভাবে মানে এই জায়গাটাকে কবজা করে রেখেছে। এবার এই কথাটা যখন ওনার জ্যাঠাকে বলছে, বলাটা শেষও হয়নি, ঠিক সেই মুহূর্তে কোনো একটা ভারী কর্কশ পুরুষ কণ্ঠে কেউ যেন মনে হলো ওই ঘরের মধ্যেই হেসে উঠল। এবং এই হাসিটা মানে একটা বড় চৌকো বিশাল রুম, মনে হলো মানে কোনো একটা পার্টিকুলার কোনো জায়গা থেকে হাসির আওয়াজ ছিল তা কিন্তু নয়। মনে হলো কেউ একজন ঘরের এক দেয়াল থেকে অন্য দেওয়ালে খুব ভারী কর্কশ বিশ্রী কণ্ঠে, পুরুষ কণ্ঠে একটু মানে বিদ্রূপার্থক যে হাসি হয় সেরকম মনে হলো একটা হাসি হেসে চলে গেল, মানে এক দেয়াল থেকে অন্য দেয়ালে। এবং সেই সময় ওনারা সবাই নিচু হয়ে দুজনে মিলে ফাইলগুলোকে তুলছে। এবার যেই মুহূর্তে ওই হাসির আওয়াজটা শুনেছে সেই মুহূর্তেই কিন্তু দুজনের হাতই থেমে গেছে। এবং ওই লোকটা তো ভয়ে মানে যা ওখান থেকে গিয়ে ওই করিডোরটার সামনে গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু ওনার জ্যাঠা তিনি ওখানেই দাঁড়িয়ে রয়েছে এবং তিনি বুঝতে পারছেন, মানে তিনি পরিষ্কার বুঝতে পারছেন যে কিছু একটা ওই রুমের মধ্যে সত্যি সত্যি রয়েছে। যেটা একটু আগে যে কথাটা ওই ভদ্রলোক বলছিল উনি কিন্তু সেটা বুঝতে পারছেন। এবার উনি না মানে ব্যাপারটা যখন যে মুহূর্তে আঁচ করতে পারলেন, উনি কিন্তু আর অতটা ভয় পাননি। উনি তখন ব্যাপারটাকে পয়েন্ট আউট করার চেষ্টা করছে যে ব্যাপারটা ঘটছেটা কি। তো উনি তখন খুব সতর্ক হয়ে উনি মানে নিজেকে না মুভ করাতে পারছেন, ওনার শরীরটা রীতিমতো ভারী হয়ে এসেছে। উনি না তখন একটু এদিক ওদিক তাকাচ্ছে, মানে ওনার মাথা কাজ করছে, ওনার মানে মানে শরীরে একটা ভারী ভাব রয়েছে, কিন্তু উনি ভাবছেন যে আমার আশেপাশে কিছু একটা হচ্ছে। আর ওই জায়গা থেকে দূরে গিয়ে ওই যে সামনে যে করিডোরটা রয়েছে ঘরের বাইরে, ওইখানটায় না মানে ওই মর্গের দায়িত্বে যে লোকটা ছিল সেই লোকটা পুরো ঠকঠক করে কাঁপছে। এবার দেখুন তখন সবে মানে মোবাইল কিছু কিছু জায়গায় এসেছে, মানে এদের কারোর কাছে কোনো মোবাইল ছিল না, ফলে তক্ষুনি মানে কাউকে ফোন করে জানানো বা কিছু এই বিষয়গুলোর কোনো প্রশ্নই সেই যুগে ছিল না। এবার ওনার না মানে ওর জ্যাঠার আর কি, ওনার জ্যাঠার উনি বুঝতে পারছেন যে কোনো একটা কিছু ওনার কানের পাশ দিয়ে, মানে দেখুন আপনি ধরুন একটা ঘরের মধ্যে রয়েছে, বিশাল ঘর, এবার সেই ঘরের মধ্যে কিছু একটা যে ঘটনা ঘটছে সেটা আপনি কিন্তু কিছুক্ষণ পরে হলেও বুঝতে পারবেন। মানে যতই আপনি একা থাকুন না কেন আপনি কিন্তু একটু হলেও কিছু আঁচ করতে পারবেন। তো ওনার জ্যাঠাও কিন্তু বুঝতে পারছে যে কিছু একটা ওই ঘরের দেওয়ালের মধ্যে একদিক থেকে অন্যদিকে যাতায়াত করছে। এবং ওইখানে ওই অবস্থায় দাঁড়িয়ে থাকাকালীন ওনার জ্যাঠা বুঝতে পারছে যে ওই মৃতদেহটা যাকে এমার্জেন্সিতে আনা হয়েছিল তাকে যেখানটা রাখা হয়েছে সেখান থেকে কিছু একটা মানে আওয়াজ আসছে, কিছু একটা ঘষার আওয়াজ, কিছু একটা মানে হাত দিয়ে কেউ যদি কোনো কিছুতে বাড়ি মারে বা পা দিয়ে কোনো কিছু একটাতে বাড়ি মারে সেখানে যেরকম একটা আওয়াজ হবে সেরকম একটা আওয়াজ যে আসছে সেটা উনি কিন্তু বুঝতে পারছেন। এবার উনি তখন কি করেছেন, আস্তে করে ওনার হাতে যে ফাইলগুলো ছিল সেগুলো উনি টেবিলে রাখেন এবং উনি চুপচাপ ওই ঘর থেকে বেরিয়ে যান। এবার ওই যে লোকটা দায়িত্বে ছিল মর্গের সে বলছে যে আমি আরও লোক ডাকছি। এবার তখন ওনার জ্যাঠা বলছে যে আজকে তুমি লোক কোথায় পাবে?
চারিদিকের আজকে এরকম অবস্থা, হসপিটালে প্রচণ্ড কম স্টাফ দিয়ে, মানে সকাল থেকেই কম স্টাফ রয়েছে, রাতের ডিউটিতে যারা ছিল তারা অনেকেই আসতে পারেনি, তুমি কাকে খবর দেবে? তখন বলছে কিছু তো একটা গণ, বলছে তুমি খবর দিয়ে কি বলবে? যেখানে আমি ভূতের উপদ্রব আমি দেখছি, এই কথা শোনার জন্য তুমি এখানে কাউকে পাবে? পাবে না। তখন তাহলে কী করবো? বলছে আমরা এখানেই সারা রাত অপেক্ষা করব, বাকি শেষ রাতটুকু আমরা এখানে বাইরে অপেক্ষা করব। তো ভালো কথা, বাইরে অপেক্ষা করছে এবং প্রত্যেকটা মুহূর্তে ওনারা বুঝতে পারছে যে ওই মর্গের ভিতরে কোনো না কোনো জিনিস হঠাৎ করে ধুপধাপ করে পড়ে যাচ্ছে, এবং তখন যখন পড়ে যাচ্ছে তখন কিন্তু মানে আর মানে ওনারা ভিতরে যেতে মানে সাহস পাচ্ছে না, কারণ এমনই অবস্থা। আর ভিতরটা না মানে ওই আলো জ্বলছে, এত পাওয়ারফুল আলো জ্বালানো রয়েছে, তারপরেও অন্যান্য সময় আর কি যে ঘরটায় ওই আলোগুলো তীব্রভাবে জ্বলে, সেদিন কেন জানি না আলোগুলো মনে হচ্ছে যেন জোরই নেই, পুরো নিভু নিভু অবস্থায় জ্বলছে। মানে এমন নয় যে কেটে গেছে, কেটে যায়নি, কিন্তু পুরো নিভু নিভু অবস্থায় জ্বলছে। তো এমত অবস্থায় ওই যে লোকটি মর্গের দায়িত্বে ছিলেন, তো তিনি বলছেন যে আমাকে একটু চোখে মুখে জল দিতে হবে, আমাকে একটু বাথরুমে যেতে হবে। তো ওইখান থেকে বাথরুমটা একটু দূরে ছিল। তো উনি বললেন যে তুমি একটুখানি একা থাকতে পারবে, আমি একটু বাথরুমে যাই, আমার চোখে মুখে জল নেই, আমার শরীরটা খুব খারাপ লাগছে। তো ওনার জ্যাঠা বলছে হ্যাঁ ঠিক আছে যাও, কোনো অসুবিধে নেই, আমি আছি। এবার ওই লোকটা চলে গেছে। এবারে এনার জ্যাঠা ওখানে মানে করিডোরটায় রয়েছে বাইরে। এবার ওনার না মানে মনে হচ্ছে যে তোর আমি এসব কী ভাবছি, এগুলো কি সত্যি আদতে ঘটছে? যেগুলো আমরা ভাবছি সেগুলো কি সত্যি আদতে ঘটছে, নাকি আমাদের সবটাই মনের ভুল? কারণ উনি না কিছু বুঝতে পারছেন না। এবার হঠাৎ করেই মানে খটাখট করে ভিতরে খটাখট খটাখট আওয়াজ হচ্ছে ঘরের মধ্য থেকে, ওই মর্গের ঘরটা থেকে। তো উনি তখন ভাবলেন যে ঠিক আছে, দরজা তো খোলাই আছে, একটু ভিতরে যাই। ঠিক আছে, এবার ভিতরে উনি যেই মুহূর্তে ঢুকেছেন সেই মুহূর্তে ভিতরে ঢুকতেই সাইডে 3টে বাল্ব ছিল। ঠিক আছে, এবার উনি যে মুহূর্তে ঢুকেছেন ফট করে সামনের 2টো বাল্বই একদম কেটে যায়, এবং কেটে গিয়ে একটা বাল্ব ভেঙে নিচে পড়ে। মানে ওই বাল্বের কাঁচটা পুরো ভেঙে নিচে পড়েছে, এবং এটা দেখে উনি মারাত্মক রকমভাবে অবাক হন। এবং উনি যখন ভিতরে ঢুকেছেন তখন যেটা উনি বাড়িতে বলেছিলেন সবাইকে, যে উনি বুঝতে পারছেন যে উনি যখন বাইরে করিডোরটায় ছিলেন সেই সময় ওনার শরীর কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু উনি যে মুহূর্তে ভিতরে ঢুকলেন ওই কাজটা ধপাস করে মানে বাল্বের কাজটা ভেঙে গেল, সেই মুহূর্তে উনি যেমন ভয় পেয়েছিলেন, চমকে গেছিলেন, এবং ওনার মনে হলো ওনার পুরো শরীর মাথা থেকে পা অবধি অবশ হয়ে গেল এবং প্রচণ্ড রকমভাবে ভারী হয়ে গেল, যেটার কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে, এবার তা সত্ত্বেও উনি মানে ঘরের মধ্যে তো আরও আলো রয়েছে, তো উনি ভাবলেন যে ঠিক আছে এই আলোটা ভেঙে গেছে, আমি একটু সামনে যাই। এবার সামনে যেই মুহূর্তে উনি গেছিলেন উনি দেখেন যে ওই যে লোকটির যে মৃতদেহটা যেখানে রয়েছে সেই জায়গায় সেই জায়গাটা থেকে একটা অদ্ভুত আওয়াজ আসছে, এবং কেউ একটা মানে কোনো মানুষ যদি খুব কর্কশ কণ্ঠে, খুব মানে ভাষা ভাষা গলায় যদি কিছু মানে অস্পষ্টভাবে বলার চেষ্টা করে, যেরকম একটা আওয়াজ আসবে ঠিক সেরকম আওয়াজ একটা ওখান থেকে আসছে, কিন্তু কি বলছে, কি মানে কি বলার চেষ্টা করছে কিছু বোঝা যাচ্ছে না। এবং ওই জায়গাটায় এসে ওনার জ্যাঠার এতটাই শরীরটা ভারী লাগতে থাকে, এতটাই ওনার শরীরটা অবসন্ন হয়ে ওঠে যে উনি না মানে ওনার মাথাটা একটু ঘুরে যায়, এবং তবুও কিন্তু উনি নিজে স্টেডি ছিলেন। ঠিক সেই মুহূর্তে একদম ওই পয়েন্টে ওনার জ্যাঠা বুঝতে পারে যে ঠিক ওনার পিছনের দিকে মনে হলো একটা কিছু এলো। সেটা উনি কোনো মানুষকে দেখেছেন তা নয়, বা কোনো ছায়া দেখেছেন তা নয়, কিন্তু মনে হলো একটা ভারী কিছু। যদি ধরুন আপনি একটা ঘরে কোথাও দাঁড়িয়ে রয়েছেন, আপনার পিছনে যদি ফট করে কেউ এসে দাঁড়ায়, আপনি কিন্তু খুব স্বাভাবিকভাবে সেটা বুঝতে পারবেন, কেউ যদি হেঁটে এসে দাঁড়ায়। তো উনি বুঝতে পারলেন ঠিক ওনার পিছনে কেউ একটা এসে দাঁড়িয়েছে, এবং যে মুহূর্তে উনি পিছন ঘুরে তাকাতে গেলেন ওনার মনে হলো ওনার ঘাড়ের কাছে কেউ একটা মানে হাত দিয়ে হোক বা কিছু একটা যেন ওনার ঘাড়ের কাছে এসে টাচ হলো, এবং উনি মুখ থুবড়ে সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। এবার যেহেতু ওনার শরীরটাও কিছুটা ভারী হয়ে এসেছিল, উনি মানে ওনার রীতিমতো একটু শরীর খারাপও লাগছিল,
ওই যে উনি পড়ে গেলেন, পড়ে যাওয়ার সাথে সাথে কিন্তু উনি উঠতে পারলেন না। ঠিক আছে, উনি উঠতে পারলেন না এবং কিছুক্ষণের জন্য ওনার চোখের সামনেটা পুরো ঝাপসা হয়ে গেল। এবার ওইখান থেকে কোনো রকমে উনি হাতের উপরে ভর দিয়ে উঠে বাইরে এসেছেন। তো সেই মুহূর্তে ওই মর্গে যে লোকটি ডিউটিতে ছিলেন তিনি বাথরুম থেকে চলে এসেছেন। এবার ওখানে এসে উনি চেয়ারটায়ও ঠিক মতো ঠাউর করতে পারছেন যে চেয়ারটা কোথায় আছে, উনি চেয়ারে বসবেন। তো ওই লোকটা সঙ্গে সঙ্গে এসে ওনার জ্যাঠাকে ধরে নিয়ে ওনাকে বলছে, কি হয়েছে তোমার, কি হয়েছে, শরীর খারাপ লাগছে? তখন ওনার জ্যাঠা কথা বলতে পারছেন, এতটাই শরীর ভারী হয়ে এসেছে, শরীরটা খারাপ লাগছে। তো তখন উনি একটু থিতু হয়ে এলেন। তো তখন উনি বললেন যে আর আমি একটু ভিতরে গেছিলাম, আমি পড়ে গেছি এবং একটা বাল্বও ভেঙে গেছে হঠাৎ করে, এবং সামনের দিকটা ওই 3টে বাল্বের মধ্যে 2টো বাল্ব ভেঙে গেছে বলে একটু সামনেটা একটু অন্ধকার ঘরে, কিন্তু পিছনটায় আলো জ্বলছে। এবার তখন ওই লোকটা খুব ভয় পেয়ে গেছে ওনার কন্ডিশন, বলে চলো তোমাকে তাহলে একটু ডাক্তারের কাছে নিয়ে যাই, তোমার তো রেস্টের দরকার। তখন বলছে, দূর, আমি যাব না, আমি ঠিক আছি, এখনও তো রাত শেষ হতে কিছুটা সময় বাকি আছে, তুমি কি একা থাকবে এখানে? তোমার ওইখানে একা থাকাটা ঠিক না। ওনার জ্যাঠা খুব ভালো মানুষ ছিলেন, তো উনি বুঝতে পারছেন যে এখানে কিছু একটা গণ্ডগোল হচ্ছে, এবং ওনার কিন্তু ওখানে ডিউটির কথাও নয়, ইভেন ওনার সেই দিন ডিউটি আওয়ার শেষ হয়ে গেছে, তবুও উনি কিন্তু ওই ভদ্রলোককে যাতে একটু সঙ্গ দিতে পারেন, তো সেই জন্য উনি ওখানে রয়ে গেলেন। এবার এর কিছুক্ষণ পরে ওনার আর কি ওই অন্য যে ভদ্রলোক, সেই ভদ্রলোকেরও খুব অস্বস্তি লাগছে, এবং উনি তখন বলছেন যে ভিতরে আর কি ওনার ব্যাগ রয়েছে, উনি তো ডিউটিতে এসে, তো ওনার ব্যাগের মধ্যে ওনার কিছু জিনিসপত্র রয়েছে। তো ওনারা ওই করিডোরে বসে থাকলেও ব্যাগটা ভিতরেই ছিল। তো উনি তখন ব্যাগটা নিতে চট করে উনি ভাবলেন যে ঠিক আছে, একটু ব্যাগটা চট করে নিয়ে চলে আসে। ব্যাগটা নিতে উনি মর্গের ভিতরে ঢুকেছেন, এবং এর কয়েক সেকেন্ডের মধ্যেই একটা ধপাস করে আওয়াজ হয়। তো সঙ্গে সঙ্গে ওনার জ্যাঠা উঠে বুঝতে পেরেছে যে ভিতর থেকে আওয়াজটা এসছে। উনি যখন ভিতরে গেছেন, গিয়ে দেখছে ওই লোকটা পড়ে রয়েছে, এবং পড়ে না কিছু দেখে যদি খুব ভয় পায় মানুষ, যেরকম চোখটা খুব বড় বড় হয়ে যাবে, ছটফট করবে, উনি ওরকম কিছু একটা দেখে মনে হচ্ছে খুব ভয় পেয়েছে। তো সঙ্গে সঙ্গে গিয়ে ওই লোকটাকে ওনার জ্যাঠা, তখন উনিও পুরোপুরি সুস্থ হয়ে গেছেন, ফিট রয়েছেন তা নয়, তো ওনাকে আর কি চেষ্টা করছে ওনাকে একটুখানি আর কি স্বাভাবিক করার, কিন্তু লোকটা এত ভয় পেয়ে গেছে, উনি কিছু সেকেন্ড একদম দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে ওনার। ঠিক আছে, তো উনি তখন ওনার জ্যাঠা তখন ওই লোকটাকে বলছে, কি হয়েছে তোমার, কি হয়েছে? উনি কিছুতেই আর সম্বিত ফিরে পাচ্ছে না, উনি ভয় একদম মুখ দিয়ে কথাও বেরোচ্ছে না, কীরকম একটা ভাঙা ভাঙা কথা বলছে, আর এটুকু বোঝা যাচ্ছে লোকটা প্রচণ্ড ভয় পেয়েছে। তো সঙ্গে সঙ্গে উনি কোনো রকমে ওনার জ্যাঠা লোকটাকে টেনে হিঁচড়ে ওই ঘর থেকে কোনো রকমে উঠিয়ে ওই সামনের করিডোরটায় নিয়ে এসেছে। আর উনি বুঝতে পারছেন যে ওই যে মেডিকেল কলেজে যে ওই সময় যে মর্গটা ছিল, সেটা অনেকটাই মেন যে আর কি ইউনিটগুলো রয়েছে সেখান থেকে একটু একটু দূরে, ফলে ওইখানে আশেপাশে কোনো লোকজন নেই। এবার ওনার জ্যাঠা জল ছিল, সেই জল দিচ্ছে চোখে মুখে, ওনাকে সম্বিত ফিরে পাওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু উনি কিছু একটা দেখে এমন ভয় পেয়েছেন যে উনি আর কথা বলতে পারছেন না। যাই হোক, তো চোখে মুখে জল দেওয়ার পরে ওনার হাতে, পিঠে, মাথায় একটুখানি ওই একটু থাবড়া দিচ্ছে, দিয়ে ওনাকে বলছে, ওনার নাম ধরে বলছে, কি হয়েছে, কি হয়েছে, তুমি এখানে আছো, কি হয়েছে, কি ভয় পেয়েছো, সব ঠিক আছে, এরকম করে যখন ওনার জ্যাঠা বারবার বলছে, তো মিনিট প্রায় 5-7 পরে লোকটা শান্ত হয়। ঠিক আছে, ওই যে মারাত্মক কিছু একটা দেখে যে উনি ভয় পেয়েছেন, সেই ভয়টা থেকে মনে হলো একটু হলেও উনি স্বাভাবিক হলেন। এবার এমতাবস্থায় ওনার জ্যাঠা বলছে, কি হয়েছে? তখন উনি প্রথমে তো আরও কিছুক্ষণ উনি কথা বলতে পারেননি, তারপরে যখন উনি একটু ধাতস্থ হলেন, তখন উনি বলছেন যে উনি নাকি একটা বিভৎস নাকি মুখ উনি দেখেছেন। উনি যখন ওনার ব্যাগটা নিতে গেছেন, ব্যাগটা সামনেই ছিল, জাস্ট 5-6 পা দূরে, তো উনি জাস্ট ব্যাগটা নিতে গেছেন, এবং সেই মুহূর্তে নাকি উনি মুখের সামনে একটা বিভৎস মুখ দেখেন, এবং যেটা দেখে উনি নিজেকে স্থির রাখতে পারেননি, এবং সেই মুখটা যখন ওনার মুখের কাছে চলে আসে, উনি তখন বডি ব্যালেন্স হারিয়ে ফেলে, উনি পড়ে যান এবং পড়ে প্রচণ্ড ভয় পান। তো তখন না ওনার জ্যাঠার কিছু বলতে পারছে না,
মানে উনি নিজেও একটা এক্সপেরিয়েন্স করেছেন, আবার এই ভদ্রলোক একটা এক্সপেরিয়েন্স করলেন। মানে উনি আর বলতে পারছেন না যে না না এত ভয় পাওয়ার কিছু নেই, বেটা কিছু না। সেটা বলার মতো ওনার আর কি মানে মুখ নেই আর ক্ষমতাও নেই, আর ওনার নিজেরও তখন শরীর খারাপ লাগছে। তো যাই হোক ওনাকে বললো যে না না ওরকম কিছু না, তুমি এখানটা একটু বসো। বসে ওনাকে মানে একটুখানি থিতু করার চেষ্টা করলেন। এরপরে যখন ওই সব কিছু ঠিকঠাক হয়ে গেল, সব কিছু মানে আর কি উনি একটু স্বাভাবিক হয়ে গেল, তো তখন ওই লোকটা বলছে যে মানে আমি আর পারছি না এখানে থাকতে, মানে রীতিমতো তখন ওনার শরীর খারাপ লাগছে। তো তখন মোটামুটি 5:30 বেজে গেছে। তো বলছে যে ঠিক আছে 6টায় তোমার ডিউটি আওয়ার কতক্ষণ? বলছে আমার ডিউটি আওয়ার এরকম 6টা 6:30 এরকম একটা কিছু টাইম বলে। তখন বলছে যে ঠিক আছে তোমার মনে হচ্ছে শরীরটা ঠিক নেই, তুমি একবার বেরোনোর সময় তুমি ডাক্তারবাবুকে দেখিয়ে বেরিও। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওই ঘটনাটার পরে ওই যে লোকটা ছিল, সেই লোকটি যখন মানে ভোরের দিকে একটু নিজে স্বাভাবিক হলো, ওই চরম যে ভয় পেয়েছিল সেই জায়গা থেকে যখন নিজেকে একটুখানি স্বাভাবিক করলো, তো তারপর থেকে কিন্তু লোকটার গায়ে ধুম জ্বর চলে এলো। মানে লোকটাকে কোনো রকমের চেয়ারে উনি বসিয়ে রেখেছিলেন। যাই হোক, তো সকাল হলো। তো সকাল হওয়ার পরে উনি যখন মানে ডাক্তারের কাছে গেলেন, তো ডাক্তারবাবু দেখে টেকে মানে অত কিছু তো আর বলেনি, বলেছে একটুখানি কীরকম আনক্যানি লাগছিল, একটু ভয় পেয়েছি, এরকম উপর ওপর বলেছে। কারণ ডাক্তারের কাছে গিয়ে কী বলবে যে আমি মর্গে ডিউটি করি, এত বছর ধরে আমি ভয় পেয়েছি। তো উনি বলেছে যে একটু অস্বস্তি লাগছিল, শরীরটা ভারী ভারী লাগছিল, মাথাও ঘুরে গেছিলো। তো ডাক্তারবাবু জ্বরের ওষুধ দিয়েছে আর বলেছে আপনি একটু রেস্ট নিন। এবার ওনার জ্যাঠা, তারও কিন্তু শরীর খারাপ। মানে তার শরীর খারাপ বলতে তার জ্বর আসেনি, কিন্তু তার মানে বারবার মনে হচ্ছিল যেন শরীরটা প্রচণ্ড রকমভাবে ভারী হয়ে আছে, মাথা ভারী হয়ে আছে, শরীরটা ভারী হয়ে আছে। আর সকালবেলা হওয়ার পরে সিচুয়েশন মানে আগের রাত থেকে মানে কলকাতা শহরে তখন মানে প্রশাসন খুব ভালোভাবে ব্যাপারগুলোকে সামলেছে, যেখানে যেখানে ঝামেলা হচ্ছিল পাবলিক ট্রান্সপোর্ট শুরু হয়ে গেছে। তো উনিও ভাবলেন যে ঠিক আছে বাড়ি চলে যাই, আর ভালো লাগছে না, উনি আবার পরের দিন ডিউটিতে আসবেন। তো উনি ভাবছেন যে ব্যাপারটা হলোটা কি, মানে পুরো রাস্তা উনি ভাবতে ভাবতে এলেন, কিন্তু ওনার শরীরটা পুরো অবসন্ন হয়ে আসছে। এবারে যেটা ইনি লিখেছেন ইমেলে এই দিদি, যে ওনার জ্যাঠা খুব পুজো আর্চা করতেন, ঠিক আছে, এবং ওনার জ্যাঠা বুঝতে পারছিলেন যখন উনি বাড়ি ফিরছিলেন বাসে করে, যে ওনাকে বাড়িতে গিয়ে যতই শরীর খারাপ লাগুক, উনি ঘরে ঢোকার আগে ওনাদের যে পুরনো যে বাড়ি ছিল, তো সেই বাড়ির বাইরে একটা বাথরুম ছিল ঢোকার আগে। তো উনি ভাবছেন আমাকে বাড়ির বাইরে আমাকে এই যে যে জামা কাপড় আমি পরে রয়েছি, এই জামা কাপড় সহ আমাকে স্নান করতে হবে, মানে জামা কাপড়টা আমি খুলে রাখবো না। কারণ উনি বুঝে গেছিলেন যে ওই মর্গে কিছু একটা ছিল এমন যেটার জন্যই ঘটনাটা ঘটেছে, এবং সেই জিনিসটার শুরু কিন্তু ওই যে লোকটাকে এনেছিল কিছু 8-9টা লোক মিলে একটা লোককে এমার্জেন্সিতে আনলো, লোকটাকে চেষ্টা করে বাঁচানো গেল না, তার মানে তাকে আর কি ওই মর্গে ট্রান্সফার করার পর থেকেই এই ঘটনাটা ঘটেছে। তো ওনার মনে না কোথাও একটা ব্যাপারটা মানে মনের মধ্যে চলছিল, এবং উনি ভাবছিলেন যে এরকম হয়তো হয় না, আমি হয়তো ভুলই ভাবছি। কিন্তু উনি ভুল ভাবছিলেন না। যাই হোক, সেটা সেই প্রসঙ্গে আমি পরে আসছি। তো উনি বাড়িতে আসেন, আসার পরে উনি ওই বাইরের যে বাথরুমটা ছিল সেই বাথরুমে উনি ভালো করে স্নান করেন এবং জামা কাপড় সব নিজে হাতে ধুয়ে ফেলেন। এবং স্নান করার পরে ওনার নিজেকে একটু হলেও ফ্রেশ লাগছিল, এবং অন্যান্য সময় উনি এসে কী করেন, একটু জিরিয়ে নেন, একটু সবার সাথে ফ্যামিলিতে কথাবার্তা বলে, তারপরে উনি স্নান টান করেন। কিন্তু সেদিন এসে উনি স্নান করেন, জামা কাপড়গুলো মেলে দেন এবং সোজা উনি ঠাকুর ঘরে চলে যান। এবং ঠাকুর ঘরে গিয়ে মানে ওই সময় মানে পুজো হয়ে গেছিল, কিন্তু উনি নিজের মতো করে পুজো পাঠ যেগুলো আর কি উনি রেগুলার বেসিসে করেন, উনি সেই পুজো করা শুরু করেন। এবং উনি বুঝতে পারেন যে উনি যখন ঠাকুরের সামনে এসে বসেন, ঠাকুরের মন্ত্র পড়ছেন, পুজো দিচ্ছেন, সেই সময় যেন আস্তে আস্তে মনে হচ্ছে যেন ওনার ওই মাথার যে ভারী ভাবটা, শরীরের যে ভারী ভাবটা, সেটা মনে হচ্ছে না আস্তে 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 কমে যাচ্ছে, ঠিক আছে। এবার উনি তো নিজেকে মানে পুজো টুজো করে যখন উঠলেন তখন উনি বেশ অনেকটা সুস্থ। তো যাই হোক, উনি সেদিন রাতের যে ঘটনাটা ঘটেছে উনি বাড়িতে সবার সামনে বলেন, এবং সবাই শুনে না খুব অবাক হয়ে যায়। এবং ওনার মানে তখনও ওই জ্যাঠা, যখন এই ঘটনাটা ঘটে তখন ওই জ্যাঠার মা বেঁচে ছিলেন। তো ওনার মা মানে পরিষ্কার কথাগুলো শুনে উনি বলেন যে ওই মর্গে নিশ্চয়ই এমন কিছু এসেছিল
বা ছিল, মানে এরকম তো হয় যে হসপিটালে দেখুন অনেক জায়গার অনেক রুগী আসে, তার মধ্যে বেশিরভাগই তারা চিকিৎসা নিয়ে ভালো হয়ে বাড়ি চলে যান। আবার এমন অনেক মুমূর্ষু রুগীকে আনা হয় যাদেরকে হয়তো বাঁচানো যায় না। তো একটা হাসপাতাল কিন্তু অনেক কিছুর সাক্ষী, অনেক মানুষের জন্ম মৃত্যু, তাদের কষ্ট, তাদের শারীরিক যন্ত্রণা সব কিছুরই কিন্তু সাক্ষী হচ্ছে এই হাসপাতাল। তো এই হাসপাতালগুলোতে এরকম ঘটনা তো বহু বছর থেকে বহু ঘটে। এবার যখন এরকম ঘটনা ঘটে না, সেখানে কিন্তু প্রচুর স্পিরিটেরও কিন্তু একটা দেখবেন, মানে এটা হয়তো আমরা মানে সচরাচর শুনতে পাবো না, কিন্তু এরকম আমি বিশ্বাস করি এরকম অনেকেরই অভিজ্ঞতা থাকতে পারে যে সেখানে না প্রচুর স্পিরিট থাকে। এবং সেই কারণে দেখবেন প্রত্যেকটা হাসপাতালে কিন্তু মানে ঢোকার মুখে বা একটা সাইড কোর্টার সেখানে কিন্তু মন্দির থাকে, ঠিক আছে, কারণ প্রচুর মানুষ প্রার্থনা করে, প্রচুর মানুষের অনেক আর্জি থাকে, তো মন্দির কিন্তু থাকে। এবার ঘটনাচক্রে ওই দিনও হয়তো মানে ওই যে ওখানে মৃতদেহ ছিল সেখানে হয়তো তার সাথে কিছু একটা এমন স্পিরিট চলে এসেছিল যে স্পিরিটটা হয়তো খুব একটা ভালো ছিল না, বা সেই স্পিরিটটা অন্যান্য যে মানে আরও যে ডেড বডি ছিল তার উপরে হয়তো কোনোভাবে কবজা করতে চাইছিল, মানে উনি একটা এরকম কথা বলেন। যাই হোক, তো এসব তো মিটে গেল, উনি মোটামুটি সুস্থ হয়ে গেলেন। পরের দিন যখন উনি আবার মেডিকেল কলেজে নিজের ডিউটিতে যান, তো তখন উনি জানতে পারলেন ওই যে ভদ্রলোক ছিল সেই ভদ্রলোক ডাক্তার দেখাতে এসেছিলেন। তো ঘটনাটা কি ঘটেছে, উনি বাড়ি গিয়ে মানে জ্বরের ওষুধ তো খান, কিন্তু তারপর যখন উনি বাড়ি গিয়ে স্নান করেন উনি নাকি দেখেছিলেন যে ওনার হাতে পায়ে পিঠের দিকে লম্বা লম্বা মানে কিছু একটা আঙুল মানে নখের চেরা দাগের মতো ওনার পিঠে হাতে পায়ে দেখা গেছিল। এটা কিন্তু আবার ওনার জ্যাঠার শরীরে এরকম কোনো কিন্তু দাগ বা আঁচড় ছিল না। তো যাই হোক, তো পরবর্তী সময় কিন্তু আর ওখানে মানে ওই রাতের পরে ওই সেম মানে জায়গায় ওই লোকটা আবার ডিউটি দিয়েছে, তার সাথে আরেকজন থাকে সেও ডিউটি দিয়েছে, তারা কিন্তু এরকম কোনো ঘটনার এক্সপিরিয়েন্স করেনি। কিন্তু সেই রাতে যে কি হয়েছিল বা কেন এই ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু আজ অবধি জানা যায়নি। কিন্তু পরবর্তী অনেক সময় অনেক দিন পরে আর কি ওই লোকটা, যে লোকটি মর্গে দায়িত্বে ছিল সেই লোকটা নাকি মানে এই ঘটনার পর এতটাই ভয় পেয়ে গেছিলেন, তো উনি একজনের কাছে গেছিলেন, তো তার কাছে গিয়ে সমস্ত ঘটনাটা বলে। তো তিনি নাকি একটা তাবিজ দিয়েছিলেন ওই লোকটাকে, তো বলেছিল যে আপনার মানে দেখবেন কিছু কিছু মানুষের রাশ খুব হালকা হয়, সেটা তার কে কোন রাশি থেকে বিলং করছে, তার অরা কীরকম, এগুলোর উপর অনেক সময় ডিপেন্ড করে। আর ওই ভদ্রলোকের সেরকম একটা পুজো আর্চার দিকে অতটা মন ছিল না, সেরকম পুজো আর্চা খুব একটা করতো না। তো ওই লোকটা নাকি ওই লোকটিকে নাকি বলেছিল যে আপনি রোজ ঠাকুরের পুজো করবেন, আর এই তাবিজটা আপনি অ্যাটলিস্ট যখন আপনি মর্গের ডিউটিতে থাকবেন বিশেষত রাতের বেলা আপনি কিন্তু এই তাবিজটা সাথে রাখবেন নিজে। যাই হোক, তো ওই লোকটা নাকি তারপরে যতদিন ডিউটি করেছিল ওই তাবিজ সাথে রাখতেন, এবং সেই দিনের পর থেকে কিন্তু উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। ওনার জ্যাঠা খুব সাহসী মানুষ, যেহেতু উনি অতটা ভয় পাননি, কিন্তু উনি বুঝেছিলেন যে সেদিন রাতে কিছু একটা ঘটনা ছিল। এবার যেহেতু ওনার জ্যাঠা খুব পুজো আর্চা করতেন, ঠাকুর দেবতায় খুব বিশ্বাস করতেন, বা হয়তো ওনার রাশটাও অনেক ভারী ছিল, তাই ওনার উপরে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি যতটা প্রভাব ওই ভদ্রলোকের উপরে পড়েছিল। তো তারপরে ওনার জ্যাঠা সেরকম কোনো কিছু মানে সেরকম এক্সপিরিয়েন্স কিছু করেননি, কিন্তু তারপর থেকে না ওনার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ হয়ে গেছিলো। তো ওনার এক এক সময় ওই হাসপাতাল যত রাতের দিকে যখন ফাঁকা ফাঁকা হয়ে যেত, খা খা করতো, তখন ওনার মনে হতো যেন কিছু একটা ওইখানে রয়েছে, মানে সেটা যে কোনো ডিস্টার্ব করছে বা সেটা উনি যে প্রত্যক্ষভাবে কিছু বুঝতে পারছেন তা নয়, কিন্তু কখনো কখনো উনি ফিল করতে পারতেন একটা মানে টেম্পারেচারের ডিফারেন্স ফিল করতে পারতেন, কখনো বা ওনার মনে হতো যে জায়গাটা একটু ভারী লাগছে এই রকম। বাট ওনার উপরে বা আর কারোর উপরে ওখানে চেনা জানা কারোর কিন্তু কিছু হয়নি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো আজকের ঘটনা অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওগুলোকে লাইক করবেন, আর আপনারা একটু আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। সকলে খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি আমাদের চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।